আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার সহজ ভেক্টর ক্লাসের পার্ট 4-এ। আগেই বলেছি আমাদের আজ এই ক্লাসের কভারেজটা মূলত ইন্টারমিডিয়েটের সিলেবাসকে কেন্দ্র করেই, এবং যারা ভেক্টর কেবলে শুরু করছে বা মোটামুটিভাবে বোঝে তারা সবাই এই ক্লাসটা ফলো করতে পারবে বলে আশা করি। তবে খুব গভীরে যাওয়ার স্কোপ এই ক্লাসে আমাদের নাই, আমরা চেষ্টা করব ইন্টারমিডিয়েটটাকেই মূলত কভার করতে। তবে কিছুটা গভীরে অ্যাডমিশন টেস্টে যখন আবার ক্লাস নেওয়া হবে তখন যাওয়া যাবে, আমরা সেই সময়টার জন্যই থাকি। তো আমরা আজকে যা কভার করব এখানে ভেক্টরের বাকি অংশটুকু, অর্থাৎ ডট গুণন, ক্রস গুণন এবং ভেক্টর অপারেটরের সাথে ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট, এই অংশগুলো। আমরা এখন আসি ডট গুণন পোর্শনে। আমরা কিন্তু এ পর্যন্ত যে আলোচনা করেছি তাতে করে একটা ব্যাপারে আমি বেশ এমফ্যাসিস দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো যে দুটো ভেক্টরের লব্ধি নির্ণয়ের ব্যাপারটায় আমরা সতর্ক করেছিলাম যে ভিন্ন ভিন্ন ভেক্টর মানে কিন্তু ভিন্ন ভিন্ন রাশির ভেক্টর না। আমি কি বুঝাতে পারলাম? আবার বলছি, দুটো ভেক্টরের মধ্যে লব্ধি বলতে আমরা একই রাশির দুটো ভেক্টর মিন করি, অর্থাৎ দুটোই বল হতে হবে, অথবা দুটোই বেগ হতে হবে, অথবা দুটোই সরণ হতে হবে, এই রকম ক্ষেত্রে বা একাধিক হতে পারে, এই রকম ক্ষেত্রে আমরা লব্ধি নির্ণয় করতে পারি। একটা বলের সাথে একটা বেগের লব্ধি হবে না, অথবা একটা সরণের সাথে বলের লব্ধি হবে না। এখন এই যে ভিন্ন ভিন্ন রাশিগুলো, আমরা একই রাশির ভিন্ন ভিন্ন ভেক্টরের লব্ধি নির্ণয়ের প্রয়োজনীয়তায় যখন পড়েছি আমরা সেই লব্ধি বের করা অলরেডি শিখেছি। কিন্তু ভিন্ন ভিন্ন রাশি যদি অ্যাপ্লিকেশন হয়, লাইক আমরা জানি যে বলের প্রয়োগ হতে পারে, যেমন আমরা এখানে চিত্রে দেখছি যে একটা বস্তুর উপরে এফ বল আমি থিটা কোণে প্রয়োগ করে রাখলাম। এখন এই বলের প্রয়োগে কি হবে? বস্তুর সরণ হবে। তো দেখো, এরকমভাবে এই বলের প্রয়োগের কারণে বস্তুর সরণ হলো। সরণ মনে করলাম আমি এস পরিমাণ সরণ হলো। এখন এস এর দিকে এই যে বল এফ থিটা কোণে আমি অ্যাপ্লাই করেছিলাম তার উপাংশটা কত? এফ কস থিটা। তাহলে এস বরাবর আমি যদি মোট কাজটা বের করতে চাই, তাহলে এখানে কাজটা হয়েছে কত? এফ এস কস থিটা। এটা কিন্তু আমরা জানি, বল এবং বলের দিকে সরণ, অথবা সরণের দিকে বল ইন্টু সরণ, এটা হচ্ছে কৃত কাজ। লক্ষ্য করো, এখানে না হলে আমরা বস্তুটাকে থামিয়ে দিলাম। যদি কোনো ঘর্ষণ না থেকে থাকে তাহলে বস্তুটা কি এখানে থেমে যাবে? আমি এফ বল প্রয়োগ করেছিলাম, এর স্থির অবস্থা থেকে এর মধ্যে কি হয়েছিল? একটা ত্বরণ সৃষ্টি হয়েছিল এবং এর ক্রমাগত একটা বেগ বৃদ্ধি অবস্থায় আগাচ্ছিল। আমি এস দূরত্বে এসে যখন এফ বলটাকে উইথড্র করে নিলাম, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এর উপরে কাজ করেছি। যতক্ষণ পর্যন্ত আমি এর উপরে বল অ্যাপ্লাই করে রেখেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এর উপরে কাজ করেছি। সো দ্যাট এস দূরত্ব পর্যন্ত আমার কাজ হয়েছে। এই কাজের পরিমাণটা হচ্ছে এফ এস কস থিটা। এখন বলটা যখন আমি উইথড্র করে নিয়েছি তখন এর মধ্যে মনে করলাম ভি বেগ ছিল। বস্তুটা কিন্তু যদি ঘর্ষণ না থাকে বা ঘর্ষণকে আমি উপেক্ষা করতে পারি তাহলে এই ভি বেগেই চলতে থাকবে। এখন ভি বেগে আর কতটুকু গেল এ নিয়ে আমাদের আর মাথা ব্যথার দরকার নেই, কারণ এখন আর আমাকে কোনো কাজ করতে হবে না। এখন সে একটা শক্তি সঞ্চয় করেছে। কোন শক্তি? একটা গতিশক্তি সঞ্চয় করেছে। আর এই শক্তি হিসেবে পেল থেকে এই যে আমি এফ এস কস থিটা পরিমাণ কাজ এর উপরে করেছি। এখান থেকে সে এই ভি পরিমাণ বল ভি পরিমাণ বেগ অর্জন করেছে এবং এর মধ্যে এখন সঞ্চিত শক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটাই তার গতিশক্তি। আর সে ভি বেগে এই সরল পথে চলতেই থাকবে। এখন কত দূরে গেল এটা কিন্তু আর বিষয় না। তাহলে কাজের পরিমাণটা হচ্ছে আমার যতক্ষণ পর্যন্ত বল অ্যাপ্লাই করে রেখেছি।
এখন এখানে দেখো যে বলও কিন্তু আমার একটা ভেক্টর, এবং এই যে সরণ এস এটাও কিন্তু একটা ভেক্টর। এখন এই দুইটা ভেক্টর থেকে আমি অ্যানাদার ভেক্টর কাজ এটা পাচ্ছি কি করে? এই দুটার গুণ করে। এবং আমাদের সূত্র কি বলছে যে সরণের দিকে বলের উপাংশ ইনটু সরণ, এইটা হচ্ছে কাজের পরিমাণ। এখন এইটাকে আমি প্রকাশ করার জন্য ভেক্টরের মাধ্যমে একটা পদ্ধতির অবলম্বন করছি, যার নাম হচ্ছে ডট গুণন। ডট গুণনের পদ্ধতি সম্পর্কে আমরা একটু পরে আরো বিস্তারিত দেখব, কিন্তু তার আগে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করি। সেটা হচ্ছে, দেখো, যখন ভিন্ন ভিন্ন রাশির ভেক্টর নিয়ে আমার একটা ফলাফল প্রত্যাশিত হয়, তখন মনে রাখবে সে দুটো রাশির ভিতরে কোনোভাবে লব্ধি হবে না, হবে গুণন। এবং সেই গুণনটা আমাদের ডট গুণন বা স্কেলার গুণন হতে পারে, অথবা ক্রস গুণন বা ভেক্টর গুণন হতে পারে। ক্রস গুণন কি সেটা আমরা একটু পরে দেখছি। এখন আমরা দেখলাম যে কাজ বের করার ক্ষেত্রে আমাদেরকে এই দুটোর মধ্যে গুণ করতে হলো, এবং কাজ যেটা উৎপন্ন হলো সেটা কিন্তু একটা স্কেলার রাশি। এখান থেকেও আমরা একটা জিনিস বুঝে নিই, যদি দুটো ভেক্টরের, দুটো ভিন্ন ভেক্টর অথবা দুটো ভিন্ন রাশির দুটো ভেক্টরের মধ্যে একত্রিত হয়, দুটো ভেক্টরের মধ্যে কার্য সংঘটিত হয়, তাও বলা ঠিক হবে না, দুটো ভিন্ন রাশির ভেক্টর একত্রে প্রয়োগ হওয়ায় আমার যদি তৃতীয় আর একটা রাশি উৎপন্ন হয় এবং তা যদি স্কেলার রাশি হয়, তাহলে ওই স্কেলার রাশিটা পাওয়ার জন্য আমাকে এই দুটো ভেক্টরের মধ্যে যে গুণ করতে হবে তা হচ্ছে ডট গুণন। তাহলে ভেক্টর গুণন কি হবে? যে দুটো ভিন্ন রাশির প্রয়োগের ফলে, দুটো ভিন্ন রাশির দুটো ভেক্টরের, এটা বলাই মনে হয় ঠিক হবে। তাহলে দুটো ভিন্ন ভিন্ন রাশির দুটো ভেক্টরের প্রয়োগের ফলে যদি তৃতীয় একটা রাশি উৎপন্ন হয় এবং সেই তৃতীয় রাশিটা যদি ভেক্টর রাশি হয়, তাহলে এই তৃতীয় রাশিটা নির্ণয় করতে গেলে আমাদেরকে ওই দুটো ভেক্টরের মধ্যে যে গুণন করতে হয় তার নাম হচ্ছে ভেক্টর গুণন অথবা ক্রস গুণন। আমি কি বোঝাতে পারলাম? তাহলে আমাদের আরেকটা জিনিস মনে রেখো, যখন দুটো একই রাশির ভেক্টরের মধ্যে আমরা লব্ধি নির্ণয় করি, তখন সাধারণত লব্ধিটাকেই আমরা দেখতে পাই, লব্ধিটাই থাকে, উপাংশগুলো থাকে না, দেখা যায় না। এবং আমরা যখন ক্যালকুলেশন করব তখন হয় লব্ধিকে নিয়ে ক্যালকুলেশন করব অথবা উপাংশগুলোকে নিয়ে ক্যালকুলেশন করব। দুটোকে একসাথে কিন্তু আমি হিসাবের ভিতরে আনতে পারবো না। কিন্তু এই গুণনের ক্ষেত্রে মনে রেখো, লক্ষ্য করে দেখো যে আমার এফ বল যখন প্রয়োগ ছিল, এস যখন সরণ সংঘটিত হচ্ছিল, তখন কাজ কিন্তু হচ্ছে, অর্থাৎ প্রয়োগ করা হয়েছে এফ, সরণ হচ্ছে এস, তৈরি হচ্ছে কাজ, তিনটাই কিন্তু উপস্থিত এখানে। এনিওয়ে, তো এখন আমরা আসি যে যদি দুটো ভেক্টরের কারণে একটা স্কেলার রাশি উৎপন্ন হয়, তাহলে আমরা তাকে কিভাবে প্রকাশ করব? মনে রেখো, আমাদের ইচ্ছা মতোই কিন্তু আমরা দুটো ভেক্টরের মধ্যে গুণন করতে পারি না, এটা ফিজিক্স না। ম্যাথমেটিক্সে আমরা এই কাজ করতে পারি। যেমন আমি তোমাকে বলতে পারি যে এ একটি ভেক্টর, বি আরেকটি ভেক্টর, এদের ডট গুণন এবং স্কেলার গুণন, ডট গুণন এবং ক্রস গুণন যদি সমান হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, এরকম কথা কিন্তু বলতে পারি আমরা। এবং সেখান থেকে দেখা যাবে তোমরা এই দুটো মান সমান ধরে নিয়ে থিটার মান বের করবা। কিন্তু এটা ফিজিক্সে কখনো ঘটবে না যে এই এ ভেক্টর এবং নির্দিষ্ট বি ভেক্টর এই দুইটার ভিতরে একসঙ্গে কোথাও প্রয়োগ হবে
আমার তৃতীয় একটা ভেক্টর উৎপন্ন হবে সেটা ডট গুণ দিয়ে, আবার অথবা তৃতীয় একটা ভেক্টর হবে সেটা স্কেলার গুণন দিয়ে। একইভাবে এটা আসলে ঘটবে না। আমি কি বুঝাতে পারলাম নাকি আরেকবার বলবো? আরেকবার একটু বুঝাই যে দুটো নির্দিষ্ট ভেক্টর এ এবং বি, যেমন এখানে ধরো বল এবং সরণ। আমি যদি তোমাকে বলি বল ভেক্টর এবং সরণ ভেক্টর দুটো আমি একসাথে অ্যাপ্লাই করেছি, এদের ডট গুণন, ডট গুণনটা কত হবে? তুমি ডট গুণফল বের করলে একটা কিছু পেলে, এটা একটা স্কেলার প্রোডাক্ট পাবা, এবং সেটা কিন্তু আসলে কাজ। এইটাই কিন্তু ফিজিক্সে ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এখন আমি যদি তোমাকে এই দুটোকে ক্রস গুণ করতে বলি, তুমি ক্রস গুণ করে এই দুটোর ভিতরে কি পাবা? কিচ্ছু পাবা না। এই দুটোর ভিতরে ক্রস গুণন আসলে হবে না। তৃতীয় আর একটা ভেক্টর এখান থেকে উৎপন্ন হয় না। কিন্তু ম্যাথমেটিক্সে যখন করবা, তুমি তখন দেদারসে এরকম তৃতীয় আর একটা ভেক্টর উৎপন্ন হলে কি হতো, সেটার কীরকম চেহারা হতো, এইসব তোমরা কাজ করবা। সো দ্যাট ফিজিক্সের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে ডট গুণন হবে আর কখন ক্রস গুণন হবে, এইটা কিন্তু আমরা ইচ্ছা মতো নির্ধারণ করতে পারবো না। বরং যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কোনটার মধ্যে সম্পর্ক এরকম ডট গুণনের মতো আর কোনটার মধ্যে সম্পর্ক ক্রস গুণনের মতো, এবং কোনটা থেকে কোনটা ক্রস গুণন হবে সেগুলো আমরা সামনে দেখব আরো। এখন ডট গুণনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে ডট গুণন হচ্ছে একটা ভেক্টর এবং ওইটার দিকেই অন্য ভেক্টরের উপাংশের গুণফল, দুইটার মানের গুণফল। ইনফ্যাক্ট তাহলে এ ডট বি হচ্ছে এ বি কস থেটা। এখন এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই, এটা কী করে হলো এটা আমরা একটু পরে আবার দেখব। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা আমরা বুঝি, এ ডট বি ইজ ইকাল টু বি ডট এ হবে। অর্থাৎ দেখো, আমি যদি এরকম বলি যে এর দিকে বি এর উপাংশ, এই দুটার গুণফল বলতে আমি যা বুঝবো, যা প্রোডাক্ট পাবো, আমি যদি বি এর দিকে এর উপাংশ নিয়ে গুণ করি তাহলেও কি একই ফল পাবো? তোমরা তো দেখে তুমি বলতেই পারো যে দুটো তো দুই দিকে, অর্থাৎ এ যদি আমার সরণ ভেক্টর হয় আর বি যদি বল হয়, তাহলে এর দিকে বি এর উপাংশ নিয়ে আমি এ বরাবর বস্তু সরণ হচ্ছে এবং সেটার জন্য কাজ আমি পেলাম ডাব্লিউ। কিন্তু আমি যদি এফ এর দিকে সরণ নিই তাহলে এফ ইন্টু এ কস থেটা, সেটাও তো ডাব্লিউ তার ওই দিকে হচ্ছে না। আমি তো দেখতেই পাচ্ছি সরণটা কোন দিকে হচ্ছে, কিন্তু দেখো মানটা কিন্তু সেম আসবে। দুই ক্ষেত্রেই আসলে কাজটা সেম হবে, কাজের কিন্তু দিক নাই, কাজটা হচ্ছে পরিমাণটা। সো দ্যাট এখানে আমি যেদিকেই নিই না কেন আসলে আমি পরিমাণটা নির্ণয় করছি। এই জন্য এ ডট বি ইজ ইকাল টু বি ডট এ হবে। কোনটাকে আগে রাখলাম কোনটাকে পরে রাখলাম এটা দিয়ে কিছু এসে যাচ্ছে না। তৃতীয় পয়েন্টটা বোঝার চেষ্টা করি। এখানে বলছে এ ডট বি প্লাস সি, এটা ইজ ইকাল টু এ ডট বি প্লাস এ ডট সি। এটার মানেটা কি আসলে? এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। ওকে, এখন এখানে বি প্লাস সি বলতে আমরা কি বুঝবো? বি এবং সি ভেক্টরের লব্ধি। তাইলে আমি যদি এ ভেক্টরের সাথে এই বি এবং সি ভেক্টরের লব্ধির ডট গুণ করি, সেটা এ ভেক্টরের সাথে উপাংশ ভেক্টরগুলোর আলাদাভাবে ডট গুণের সমষ্টির সমান হবে। কথাটা কি বোঝা গেল? এখানে আরেকটা জিনিস খেয়াল রেখো, এটা কিন্তু উভয় দিকেই মান হিসাবে আসবে। অর্থাৎ ভেক্টর এ এর সঙ্গে বি এবং সি ভেক্টরের লব্ধির যে ডট গুণ সেটা কিন্তু একটা মান, আবার এ ডট বি এটাও একটা মান, এ ডট সি এটাও আর একটা মান। শুধু এগুলা সাংখ্যিক মান, এবং এই সমষ্টিটা এ ডট বি প্লাস সি এর সমান হবে। সো দ্যাট এইটা এবং এটা আমরা ব্যাখ্যা করতে পারলাম। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসি এবার 4 নম্বরে। যদি এ ডট বি 0 হয়, এখন দেখো যদি বি ভেক্টরটার মান 0 হয় তাহলে তো 0 হবে, কিন্তু যদি এই দুটার কেউই 0 না হয় তাহলে কিভাবে 0 হতে পারে? একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে
যদি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় বা 90 ডিগ্রি হয়, তাহলে দেখা গেল যে উপাংশটাই কি শূন্য। এই এ ভেক্টরের উপরে যদি বি ভেক্টরটা এরকম 90 ডিগ্রি হতো, তাহলে এই বি ভেক্টরের উপাংশ কি হতো, এর উপরে শূন্য হয়ে যেত না, এবং আলটিমেটলি কোনো মান থাকতো না, 0 হয়ে যেত এটা। ঠিক আছে, আচ্ছা এখন আসো আই জে কে, এগুলোর কথা মনে আছে? আই হচ্ছে কি এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর একটা। এখন দেখো তো এই এ এবং বি এর মধ্যবর্তী থিটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ এ এবং বি যদি একই দিকে হয়, তাহলে কোনো অসুবিধা আছে? ডট প্রোডাক্টটা কি হবে? এ বি হবে না, সিম্পলি এ বি কস 0, মানে কস 0 হচ্ছে 1, তাহলে এ ডট বি ইজ ইকাল টু এ বি হয়ে যেত যদি থিটাটা 0 ডিগ্রি হতো। তেমনিভাবে আই ডট আই, অর্থাৎ দুইটাই কিন্তু এক্স অক্ষের দিকেই, এই দুইটা ডট প্রোডাক্ট কত হবে তখন? 1 ইন্টু 1 ইন্টু কস 0 ইজ ইকাল টু 1। কথাটা কি বোঝা গেল? তেমনিভাবে জে ডট জে 1, কে ডট কে 1। ঠিক আছে, এখন দেখো আমরা একটু আগেই দেখলাম যে এই যে লব্ধির সাথে একটা ভেক্টরের ডট গুণন উপাংশগুলোর সাথে আলাদাভাবে ডট গুণনের সমষ্টির সমান। তো আমরা কিন্তু যদি এ এবং বি দুইটা ভেক্টর এমন হয় যে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড বি এ জেড কে, এবং বি ভেক্টর হয় বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, তাহলে এই দুটা ভেক্টরের ডট প্রোডাক্ট কী হবে? এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হবে এই যে এ এক্স বি এক্স, অর্থাৎ আই ডট আই যে জায়গাটায় থাকছে সেটা কিন্তু 1 হিসেবে রয়ে যাবে। ঠিক আছে, আই ডট কে যদি হয় বা আই ডট জে যদি হয়, তাহলে কিন্তু সেটা 0 হয়ে যায়। কেন? আই এবং জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, জে এবং কে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সো দ্যাট এইগুলো 0 হয়ে যায়। তাহলে আমরা যখন এ ডট বি করব, তখন আই জে জে কে, ঠিক আছে, আই কে, এই যে কটা আসবে সব আউট হয়ে যাবে, সব 0 হয়ে যাবে। থাকবে কে? আই ডট আই অংশটুকু, অর্থাৎ এ এক্স এর সাথে আই আছে, বি এক্স এর সাথেও আই আছে, তাহলে এ এক্স বি এক্স থাকবে। জে এবং জে, জে ডট জে, এ ওয়াই এর সাথেও যে আছে, বি ওয়াই এর সাথেও যে আছে, এই দুটো থাকবে, এবং এই দুইটার সাথেই কে আছে, এটা থাকবে। বাকিরা আই জে জে কে এগুলো সব আউট হয়ে যাবে। তাহলে এ ডট বি কে বি কি বলতে পারি? এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড, এই তিনটার সমষ্টি। এবার আমরা এই ডট গুণনের উপরে কিছু অঙ্ক দেখি। প্রথমে দেখো দুটো ভেক্টর দেওয়া আছে, একটা পি টুয়াইস আই মাইনাস 3j প্লাস কে, এর উপরে কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপের মান নির্ণয় করতে হবে। খেয়াল করো, এটা কিন্তু মান নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, লম্ব অভিক্ষেপটা কিন্তু আবার একটা ভেক্টর হবে। সো আমরা শুধুমাত্র লম্ব অভিক্ষেপের মান নির্ণয় করব। আমরা কি জানি? পি ডট কিউ ইজ ইকাল টু পি কিউ কস থিটা, এবং এই পি কিউ কস থিটা কিন্তু মান। ঠিক আছে, পি ডট কিউ একটা মান, তাহলে পি ডট কিউকে যদি আমি পি দিয়ে ভাগ দেই, তাহলে কিউ কস থিটা, এই কিউ কস থিটাটা হচ্ছে পি এর উপরে কিউ এর লম্ব অভিক্ষেপ, এই মানটা আমি পেয়ে যাব। তাহলে পি ডট কিউ আমরা আই ডট জে আই ডট কে মান এইভাবে ডট গুণনগুলো অলরেডি দেখেছি। তো আমরা এই নিয়মে দেখো, এইগুলোর মধ্যে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড এরকমভাবে মানটা বের করে ফেলবো। আর পি এর মান কি হবে? স্কোয়ার রুট অফ এই কটা সহগের যোগফল। আচ্ছা, তাতে করে আসলো √14, এখান থেকে কি পেলাম আমি? -7/14। এটি হচ্ছে এই অভিক্ষেপের মান। ঠিক আছে, আচ্ছা তৃতীয় অঙ্কতে আসো। এম এর মান কত হলে এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে? তো আমরা কি দেখেছি যে এ ডট বি কখন লম্ব হয়, বা লম্ব হলে কি হয়? এ ডট বি লম্ব হলে এদের মানটা 0 হয়। তাহলে আমরা সেটাকে এখানে কাজে লাগাই, এই দুটার ডট গুণ আমরা করব এ ডট বি ইজিক্যাল টু 0 বলে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা এম ইজিক্যাল টু পেয়ে গেলাম 22। তোমরা তৃতীয় অঙ্কটা করো। এখানে আমি একটা ভেক্টর দিয়ে বলেছি, এইটা হচ্ছে এফ ভেক্টর অর্থাৎ বল, আর দ্বিতীয়টা হচ্ছে সরণ ভেক্টর। ঠিক আছে, এই দুইটা ভেক্টর যদি আমার থাকে তাহলে সম্পাদিত কাজ কত? তোমরা কি বুঝতে পারছো এটা ডাব্লিউ ইজিক্যাল টু কি হবে? ফার্স্টে নিজেরা ট্রাই করো, তারপরে আমি বলে দিচ্ছি। তো এখানে ডাব্লিউ ইজিক্যাল টু হবে এফ ডট এস, বা এখানে এফ ডট আর, এবং এই এফ ডট আর করলে এই এ এক্স বি এক্স এ এক্স
বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বিজেড, এইখান থেকে আমরা এই মানটা পেয়ে যাব। ঠিক আছে, এবার আসো ক্রস গুণনে আসি। আমরা ক্রস গুণনটা আমরা আগেই বলেছিলাম যে যখন দুটো ভিন্ন ভিন্ন রাশির দুটো ভেক্টর কোনো একটা বস্তুর উপরে প্রয়োগ হয়, তখন যদি আমরা ফলাফল রূপে তৃতীয় একটা ভেক্টর পাই, তাহলে সেই ভেক্টরটা নিরূপণ করতে আমাদের ওই দুটো ভেক্টরের মধ্যে একটা গুণফল বের করতে হয়, যার নাম ক্রস গুণন। তো এখন আমরা সিস্টেমটা দেখি যে এই ক্রস গুণনটা আমরা কীভাবে বের করবো। দেখো, এ ক্রস বি, অর্থাৎ এ একটা ভেক্টর, একটা রাশির ভেক্টর, বি আর একটা রাশির ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে যদি আমাকে ক্রস গুণন করতে হয়, তাহলে সেটার মান দাঁড়াবে এ বি সাইন থেটা। ওয়ারাজ থেটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এবং এই পুরাটুকু হচ্ছে শুধু মান, এ বি সাইন থেটা হচ্ছে মান। কিন্তু আমি আগেই বলেছি উদ্ভব হওয়া তৃতীয় রাশিটা কিন্তু ভেক্টর। তাহলে ভেক্টর আমি কি করে প্রকাশ করব? যেই দিকে এই রাশিটা উদ্ভব হবে বা তৈরি হবে, সেই দিকে যদি আমার সেই দিকে যদি একক ভেক্টরটা জানা থাকে, তাহলে সেই একক ভেক্টরটা আমি এর সাথে জুড়ে দিলেই আমি তৃতীয় ভেক্টরটা পেয়ে যাচ্ছি। এখন এই এ বি সাইন থেটাকে আরেকটু ভালো মতন আমাদের চেনার দরকার আছে। এখানে কিছু দিকের ব্যাপার আছে, ঠিক আছে? সেই দিকের ব্যাপারটা হলো, দেখো আমি যদি এ ক্রস বি করি, অর্থাৎ এই তলের মধ্যে আমার এ আছে এবং বি আছে, আমি যদি এ ক্রস বি করতে চাই, তাহলে এ থেকে বি, আগে এ আছে, এটা কিন্তু একটা অর্থ বহন করে, ঠিক আছে? সো এ ক্রস বি করলে আমি কোন দিকে ইয়েটা পাবো, তৃতীয় ভেক্টরটা? সেটা হচ্ছে যে আমি যদি ডান হাতে একটা স্ক্রুর নিয়ম ফলো করি, ঠিক আছে, যে দিক থেকে আমি ঘুরোচ্ছি, স্ক্রুটা ঘুরালে, অর্থাৎ আমি যেদিকে স্ক্রুটা ঘুরাবো সেই দিক থেকে অন্যটার দিকে যাব, স্ক্রুটার একটা মুভমেন্ট হবে। অর্থাৎ আমি এ থেকে বি এর দিকে যাব, স্ক্রুটা আমি এই পাকে ঘুরাবো, এই পাকে ঘুরালে স্ক্রুটা উপরের দিকে যাবে। কিন্তু তাহলে এ ক্রস বি বললে তৃতীয় ভেক্টরটা উপরের দিকে তৈরি হবে। কথাটা কি বুঝাতে পারলাম? আবার বলছি, এ ক্রস বি এর একটা দিক আছে না? তুমি যদি বুড়া আঙ্গুলটাকে খাড়া উপরের দিকে রেখে তোমার হাতের ডান হাতের বাকি আঙ্গুলগুলোকে ভাঁজ করো বা মুঠা করো, তাহলে দেখো বাকি আঙ্গুলগুলোর মাথা যে দিককে নির্দেশ করবে সেই দিকটা হচ্ছে আমার এ থেকে বি এর দিক। এখানে তাহলে এ থেকে বি এর দিক সেটা হলে আমার বুড়া আঙ্গুলের দিকটা হবে এই উদ্ভাবিত বা উৎপন্ন তৃতীয় ভেক্টরটার দিক, ঠিক আছে? ঠিক একইভাবে দেখো, বি থেকে এ করলেও তুমি হাতটাকে উল্টিয়ে ফেলো, অর্থাৎ এই বাকি আঙ্গুলগুলোর দিকটাকে ঘুরে উল্টিয়ে ফেলো, দেখো বি থেকে এ করলে তখন হয়ে যাবে নিচের দিকে। তো এটা পাওয়ার জন্য দেখো, আমরা যদি একটা ডান হাতি স্ক্রু ঘুরাই, তাহলে স্ক্রুটা যেদিকে ঘুরে সেটা হচ্ছে বুড়ো আঙ্গুল বাদে বাকি আঙ্গুলগুলোর দিক, ঠিক আছে, স্ক্রুটাকে ঘোরানোর জন্য। কিন্তু স্ক্রুটা মুভ করবে কোন দিকে? সেটা হচ্ছে বুড়ো আঙ্গুলের দিকে, কিন্তু স্ক্রুটা মুভ করবে। তাহলে আমি দিকটা কি বুঝতে পারলাম? যে এ ক্রস বি করলে তৃতীয় যে ভেক্টরটা উৎপন্ন হবে সেটা কোন দিকে উৎপন্ন হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি একটু স্মরণ করি আমাদের সেই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, যে এক্স ওয়াই এবং জেড অক্ষ, সেখানে দেখবা আমি যদি আই ক্রস জে করি, আই থেকে জের দিকে গেলে আমার বুড়ো আঙ্গুলটার দিক হয়ে যায় কে এর দিকে। ঠিক একবার জে থেকে কে এর দিকে গেলে বুড়ো আঙ্গুলটার দিক হয়ে যায় আই এর দিকে, ঠিক আছে? তো এরকম ব্যাপারটা। তাহলে এটাকে আমরা একটা সাইকেলের ভিতরে নিতে পারি। এখানে নেগেটিভ সাইকেলটা দেখানো আছে, পজিটিভ সাইকেলটা হবে এর উল্টাটা। আই ক্রস জে ইজ ইকাল টু কে, জে ক্রস কে ইজ ইকাল টু আই, এবং কে ক্রস আই ইজ ইকাল টু জে, ঠিক আছে? আর আমি যদি এই দিকে ঘুরি তাহলে কি হবে? এই দিকে হলে জে ক্রস আই বললে এটা হয়ে যাবে মাইনাস কে, আই ক্রস কে বললে
হয়ে যাবে মাইনাস জে, এবং কে ক্রস জে বললে হয়ে যাবে মাইনাস আই। ওকে, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে। এটা কিন্তু সিম্পলি আমাদের ওই ডান হাতের রুলটাকে ফলো করে হয়ে যাচ্ছে। এখন আমরা ডট গুণনের ক্ষেত্রে যেভাবে দুটো রাশির মধ্যে ডট গুণন করেছি, ওকে, এখানে কি আমরা সেরকম ঠিক এত সিম্পলি করতে পারবো? ক্রস গুণন করতে পারবো, একটু বড় হয়ে যাবে। আর যদি আমরা ছোট অংশের ভিতরে করতে চাই তাহলে আমরা এই ফরম্যাট অর্থাৎ নির্ণায়কের ফরম্যাটে এই ভেক্টর তিনটাকে যদি সাজাই তাহলে একটু তাড়াতাড়ি পাবো। কিন্তু আমরা যদি ডট গুণনের মতো করে পাশাপাশি রেখে দুটোর মধ্যে ক্রস গুণন করতে চাই তাহলেও কিন্তু সম্ভব। আচ্ছা, সেটা আমরা পরে যাচ্ছি। তার আগে আসো, এখন দেখি আমরা এই যে আই ক্রস জে ইজিক্যাল টু কে বলছিলাম, কিন্তু ঠিক যদি উল্টিয়ে যেত তাহলে কি আমরা বলেছি মাইনাস কে, তার মানে জে ক্রস আই মাইনাস কে বলেছি, তাই তো? তাহলে এ ক্রস বি এইটা কিন্তু কখনোই কি হবে না, বি ক্রস এ হবে না, হতে হলে কি হতে হবে, মাইনাস হয়ে যাবে। কিন্তু মাইনাস করলে তখন এটা মিলবে। কথাটা কি বোঝা গেল? এ ক্রস বি হচ্ছে মাইনাস বি ক্রস এ। ওকে, আচ্ছা, আর যেহেতু আই এবং আই যদি দুটো আই আমাদের এখানে পড়ে যায় তাহলে এই দুটোর মধ্যে কোণ হচ্ছে শূন্য। আই এবং আইয়ের মধ্যে কোণ যেহেতু শূন্য, তাহলে আই ক্রস আই অথবা জে ক্রস জে অথবা কে ক্রস কে এগুলো সব কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দুটা অঙ্ক দেখি। দেখো, দুটো ভেক্টর এখানে দেওয়া আছে এ এবং বি, এদের মধ্যবর্তী এদের ভেক্টর গুণফল এবং এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো ভেক্টর গুণফলের জন্য আমি যেটা বলছিলাম যে তোমরা কিন্তু বড় নিয়মেই নিজেরা ফার্স্টে করে দেখতে পারো, অর্থাৎ এ ক্রস বি ইজ ইকাল টু এই আই মাইনাস জে প্লাস কে ক্রস টোয়াইস আই মাইনাস 3j প্লাস 6k এরকম লিখে ওই ডট গুণনের মতো করে একটা 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 করে করে দিতে পারো, অর্থাৎ আই ক্রস এই টোয়াইস আই মাইনাস 3j প্লাস 6k এভাবে করতে পারো। এটা যেমন একটা আসবে। আর তুমি যদি ছোট নিয়মে তাড়াতাড়ি করতে চাও তাহলে কিন্তু এরকম নির্ণায়কের ফর্মে বসিয়ে, ঠিক আছে, নির্ণায়কের ফর্মে বসিয়ে তুমি এই ভেক্টরটা পেয়ে যাবা। এটা পাওয়ার পরে মধ্যবর্তী কোণের ব্যাপারটায় আসো। আমরা দেখেছি এ ক্রস বি ইজিক্যাল টু ইটা এ বি সাইন থেটা, সেখানে ছিল একটা একক ভেক্টর। কিন্তু আমাদের তো এখন একক ভেক্টর দরকার নেই, আমাদের দরকার কি সাইন থেটা বা থেটার মানটা। থেটার মানটার জন্য এবার আমি সংখ্যার মধ্যে প্রবেশ করব, অর্থাৎ তাহলে এ ক্রস বি এর পরম মান ইজিক্যাল টু কী হবে, আমার একক ভেক্টরটা বাদ চলে যাবে, এ বি সাইন থেটা হয়ে যাবে। এবং সেখান থেকে দেখো আমার এ ক্রস বি এর পরম মানটা কী হচ্ছে, এখানে রুট ওভার এই যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওকে, এইটা ডিভাইডেড বাই কী হবে, সাইন থিটা ইজিক্যাল টু এই পরম মান এ ক্রস বি ডিভাইড বাই এ বি। এই এ বলতে কিন্তু এর মান, বি বলতে বি এর মান। তাহলে এর মান কত, এই যে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর বি এর মান হবে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি আলটিমেটলি কী পাচ্ছি, থেটার মানটাও পেয়ে যাচ্ছি। ওকে, আসলে আমরা দেখেছিলাম দুটো ভেক্টরের মধ্যে লম্ব হলে এম এর মান নির্ণয় করতে হয় কী করে, জাস্ট ডট গুণনের থিওরিটা অ্যাপ্লাই করে। আর যদি দুটো পরস্পর সমান্তরাল হয় তাহলে এম এর মান নির্ণয় করতে হবে কী করে, আমরা এই ক্রস গুণন অ্যাপ্লাই করেও কিন্তু এটা বের করতে পারি। ঠিক আছে, আবার আমরা হয়তো অন্য কোনো পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারতাম, দুটার মধ্যে অনুপাত ধরে নিয়েও করতে পারতাম, এখানে সহগগুলোর অনুপাত সমান হওয়া উচিত, সেটা ধরেও করতে পারি, এটা অনেক ছোট হয়ে যাবে। কিন্তু আমরা শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশন অফ ক্রস প্রোডাক্ট এইটা দেখানোর জন্যই এইটা এই নিয়মে এখানে করে দেখালাম যে এখানে যদি আমরা পি ক্রস কিউ করি সমান্তরাল হলে কি হবে, পি এবং কিউ ক্রস করলে আলটিমেটলি এদের মধ্যবর্তী সাইন থিটা 0 না, দুটার লেখার সমান্তরাল হলে সাইন থিটা 0 হয়ে গেলে তো এটার জিরো আসা উচিত, ক্রস প্রোডাক্ট 0 আসা উচিত। এই যে দেখো পি ক্রস কিউ পরস্পর সমান্তরাল হলে এইটা পি ক্রস কিউ 0 হবে, এবং সেখান থেকে আমরা আবার এম এর মানটা বের করে নিতে পারি। একটু আগে আমরা দেখেছি এখানে এই যে দুইটা সন্নিহিত বাহু এ ক্রস বি থাকলে কি হয়, হাফ অফ এ ক্রস বি এর পরম মানটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা এখানেও কিন্তু সেই সূত্রটাই ব্যবহার করব, সো দ্যাট আমাদের এখানে এই ত্রিভুজের বাহুগুলো লাগবে। আমরা জেনারেল নিয়মে এই তিনটা বাহু নির্ণয় করে করতে পারি, কিন্তু সেটা দরকার নেই, আমরা ভেক্টর দিয়েই করি। দেখো
এই তিনটা পয়েন্টের তিনটা অবস্থান ভেক্টর আছে না, ঠিক আছে, এর অবস্থান ভেক্টর কি হবে, এই পয়েন্টের 1 1 3 পয়েন্টের অবস্থান ভেক্টর কি 1i প্লাস 1j প্লাস 3k। ঠিক একইভাবে বি পয়েন্টের অবস্থান ভেক্টর হবে প্লাস 2i প্লাস 3j প্লাস 1k, এবং সি পয়েন্টের অবস্থান ভেক্টর হবে প্লাস 2i প্লাস 2j প্লাস 5k। আচ্ছা, এখন আমাদের এখানে যেমন এসি ভেক্টরটা আমরা বের করছি, এসি ভেক্টরটা কি হবে, এসি ভেক্টর হবে এই অবস্থান ভেক্টর সি মাইনাস অবস্থান ভেক্টর এ, আমরা এটা কিন্তু আগেই করে এসেছি অবস্থান ভেক্টর প্রকাশ করার সময়, তাহলে সেইখান থেকে আমি এসি ভেক্টরটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে বিসি ভেক্টরও পেয়ে যাব, ঠিক আছে। এখন হাফ ইন্টু এই দুটো সন্নিহিত বাহুর এই ক্রস প্রোডাক্টের মানটাই হয়ে যাচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। আগের ইয়েতেই এটা একটা আই ভি এক্স প্লাস জে ভি ওয়াই কে ভি জেড এরকম একটা অন্তরীকরণ যদি ভেক্টর হয়, তাহলে এর কার্ল কত হবে, আমি যদি আমার এই অপারেটরের সাথে এই ভেক্টরটার ক্রস গুণন করি, ঠিক আছে, ক্রস গুণন করলে কি পাবো, এই দুইটারই লম্ব দিকে আমি আরেকটা ভেক্টর পাবো, এবং সেই ভেক্টরটা আমাকে নির্দেশ করাবে যে আমার এই ফাংশনটা, এই যে চেঞ্জের সাথে আমি গুণ করেছি ক্রস গুণ, সেই ফাংশনটা কি এর ভিতরে ঘূর্ণন প্রবণতা বা ঘূর্ণন গুণাবলী এর মধ্যে আছে কি নাই, ঠিক আছে। তো এবার আমরা দুই একটা অঙ্ক দেখি। কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এইগুলা নিয়ে খুব গভীরে আমরা ফিজিক্সে যাব না, এটা তোমরা ম্যাথমেটিক্সে হয়তো কিছু পড়বে, এটা আরও হায়ার লেভেলে যে আরও ডিপলি বুঝতে পারবে, কারণ এখানকার যে ইকুয়েশনগুলো সেই ইকুয়েশনগুলো 3 ডাইমেনশনাল অনেক ক্ষেত্রে, যেগুলো হয়তো বা তোমাদের খুব বেশি ইন্টারমিডিয়েট লেভেলে কাভারেজ হবে না, সেই জন্য আমি আর এটার খুব বেশি গভীরে যাচ্ছি না, দু চারটা অঙ্ক আমরা সিম্পল প্র্যাকটিস করব। দেখো 1 নম্বর একটা অঙ্ক, এ একটা ভেক্টর দিয়েছি, ঠিক আছে, এই যে এ ভেক্টর দেওয়া আছে, ভালো কথা, ফাই একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, এবং বলা হলো এ ডট ভি ফাই নির্ণয় করো, ভি ফাই বলছি এই আমাদের অপারেটর ফাই নির্ণয় করো। লক্ষ্য করো এই যে অপারেটর ফাই, এইটুকু কি আমার গ্রেডিয়েন্ট, কিন্তু কার গ্রেডিয়েন্ট, এই গ্রেড ফাই বলতেই কিন্তু আমি এইটা মিন করি না, খেয়াল আছে কি, তাহলে এইটার সাথে আমি এই ভেক্টরকে ডট গুণ করব, এইটুকুই সিম্পল কাজ এই জায়গাটার, এটা একটা সিম্পল প্র্যাকটিস। তো তার আগে আমি দেখি যে আমাদের ইকুয়েশনটা কি ছিল, এটা একটা স্কেলার ফিল্ডের ইকুয়েশন, ঠিক আছে, স্কেলার ফিল্ড ইকুয়েশনটা কি 2z মাইনাস এক্স কিউব ওয়াই, আমি যে তলটা ক্ষেত্রটা চিন্তা করছি সেই ক্ষেত্রের আমার যে স্কেলার রাশিটাকে নিয়ে আমি ওই ক্ষেত্রের মধ্যে বিচরণ করছি বা চিন্তা করছি, সেই রাশিটা এইরকম একটা ইকুয়েশনে ওই জায়গাটায় বিরাজ করছে। আমার কথাটা কি বুঝতে পারলে? যেমন ধর আমি যদি এক্স ওয়াই তলে থাকতাম আর আমি যদি বলতাম আমার রাশিটা 3x প্লাস 4y প্লাস 5 ইজিক্যাল টু 0 এইরকম একটা অবস্থায় আছে, তাহলে কি বুঝতাম যে এটা একটা সরল রৈখিক অবস্থায় আমার ওই ইয়েটা বা লিনিয়ার কন্ডিশনে আমার ওই জায়গাটায় ওই রাশিটা বিরাজ করছে। তেমনি একটা ইকুয়েশন হচ্ছে আমার 2z মাইনাস এক্স কিউব ওয়াই, এটা সরল রেখা না ডেফিনেটলি, এটা একটা ভিন্ন টাইপের রৈখিক বা এর একটা ক্ষেত্রের প্রকাশ। তো এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনের গ্রেডিয়েন্টটা কি, এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট। দেখো এই ইকুয়েশনে আমি এই যে জিনিসটা পেলাম, এইটা কি হচ্ছে, এর গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম আমরা। ওকে, এই গ্রেডিয়েন্টটা কি দাঁড়ালো তাহলে, ভেক্টর না স্কেলার? গ্রেডিয়েন্টটা কিন্তু ভেক্টর আসছে, তাই না? কারণ আমরা স্কেলার একটা ভেক্টরের সাথে সিম্পলি একটা স্কেলারের আমি ডিফারেন্ট চেঞ্জ নির্ণয় করতেছি, সো দ্যাট এখানে কিন্তু কি হবে না, ভেক্টরটা স্কেলারে পরিণত হবে না, ভেক্টরই থাকবে। যেমন আমি যদি ধরো 2i প্লাস 3j এইটার সাথে একটা 5 গুণ করি, তাহলে কি হবে 10i প্লাস 15k, এটা কিন্তু ভেক্টরই রয়ে গেল, কথাটা বুঝতে পেরেছ? অথবা আমি যদি একে 3 দিয়ে ভাগ করি, এই 2i প্লাস 3j কে 3 দিয়ে ভাগ করি, তাহলে 2/3i প্লাস j, কথাটা কি বুঝে গেছে? এই যে আমি চেঞ্জ করলাম, তাহলে এইভাবে
আমাদের ইয়ে তৈরি হয়ে যাচ্ছে, যেটা থাকছে সেটা ভেক্টরই থাকছে। সো গ্রেডিয়েন্ট কিন্তু একটা ভেক্টরই থাকবে। আচ্ছা, এখন আমি এইটার সাথে আরেকটা ভেক্টর ফিল্ড নিয়ে আসলাম। ওকে, এই ভেক্টর ফিল্ডটা এর সাথে আমি যদি ডট গুণন করি, এখানে সিম্পলি ডট গুণন করা হচ্ছে, এটা কিন্তু ডাইভারজেন্স না, মাইন্ড ইট। ওকে, আমার এই গ্রেডিয়েন্টের সাথে এই এর ডট গুণ করলাম, এই ডট গুণ করে আমি একটা ভ্যালু পেলাম। ঠিক আছে, এখন এই ভ্যালুটা 1 1 1 বিন্দুতে কি হবে, আমি সিম্পলি এক্স ওয়াই জেড এর জায়গায় মানগুলো বসিয়ে দিয়ে এই ভ্যালুটা পেয়ে গেলাম 2। এখানে আসলে একটু ওরিয়েন্টেশনটা ভেঙে গেছে, তোমরা বুঝে নিও। আচ্ছা, এবার দ্বিতীয় অঙ্কটায় আসে, পি এর মান কত হলে আর এই ভেক্টরটা সলিনয়েড হবে। আচ্ছা, এই ভেক্টর বললেও কিন্তু এইটা কি, এটা কিন্তু একটা ক্ষেত্র। ঠিক আছে, এই এক্স প্লাস 3y এই পুরো জিনিসটা কিন্তু একটা ভেক্টর ক্ষেত্র। এখন এই ভেক্টর ক্ষেত্রটাকে আমরা একটু চেনার চেষ্টা করি, সলিনয়েডটা তারপরে বুঝবো। প্রথমে আসো, একটা ভেক্টর ক্ষেত্র আমি বলেছিলাম যে যদি আমরা এই পৃথিবীর পৃষ্ঠ থেকে আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকি, একটা ক্ষেত্রের কথা চিন্তা করি, সেখানে বিভিন্ন পয়েন্টে জি এর মান বিভিন্ন হবে। তাহলে জি দিয়ে আমি একটা ক্ষেত্রের কথা চিন্তা করছি জি ভেক্টরের জন্য, তাহলে সেই ভেক্টর ক্ষেত্র কিন্তু আছে যেখানে বিভিন্ন পয়েন্টে এর মান বিভিন্ন। ঠিক আছে, ওকে। আমরা যদি একটা বৈদ্যুতিক ক্ষেত্রের কথা চিন্তা করি, মনে করি একটা জায়গায় কিছু পরিমাণ চার্জ আছে, এখন এই চার্জ থেকে কি বের হচ্ছে, বলরেখা বের হচ্ছে। আমি এই বলরেখার জন্য একটা ক্ষেত্র চিন্তা করলাম, তাহলে বিভিন্ন পয়েন্ট আমি কি পাবো এই বলরেখাগুলোর জন্য। আমি যদি এইটাই বোঝার চেষ্টা করি, বলরেখার পরিমাণটার যদি আমার এইখানে ইয়ে হয়, দিক বা বলরেখার দিক এবং পরিমাণটাই যদি আমার এই ক্ষেত্রের উপজীব্য বিষয় হয়ে থাকে, তাহলে তুমি একটু দেখো যে বিভিন্ন পয়েন্টে এর ব্যাপার কিন্তু বিভিন্ন। কোনো একটা একক ক্ষেত্রের মধ্যে বলরেখার পরিমাণ ভ্যারি করতে থাকবে। ওকে, তো আমি যদি চার্জের জায়গাটায় চলে আসি, ওই পয়েন্টটাকে যদি লোকেট করি, তাহলে কি হবে, ওই চার্জ থেকে বলরেখাগুলো বেরোচ্ছে চারিদিকে, এই জায়গাটা পাবো না আমি। কিন্তু অন্য ক্ষেত্রের অন্য কোনো পয়েন্টের বিহেভটা কি ওরকম হবে, অন্য পয়েন্টের বিহেভটা কি এরকম হবে যে সেখানে চার্জ পাস করতেছে, সেখানে কিন্তু সেটা সোর্স হিসাবে নাই, তাই না, জাস্ট চার্জটা বলরেখাটা পাস করতেছে। আবার যদি আমি এই ক্ষেত্রের ভিতরেই একটা নেগেটিভ চার্জ রাখি, তাহলে এই পজিটিভ চার্জ থেকে বলরেখা উৎপন্ন হয়ে নেগেটিভ চার্জে প্রবেশ করবে। ওকে, এখন একটা জিনিস চিন্তা করে দেখো যে এই পুরো ক্ষেত্রটা কিন্তু বলরেখার ক্ষেত্র ধরে নিচ্ছি আমি, যেখানে ম্যাক্সিমাম পয়েন্টে কি, যে শুধুমাত্র বলরেখা আছে, যে পরিমাণ তুমি একক ক্ষেত্রের মধ্যে বলরেখাগুলো যে একদিক থেকে ঢুকছে আর এই দিক থেকে বেরোচ্ছে, যদি দিকের প্রশ্ন বলি আমি, এবং যা ঢুকছে তাই বেরিয়ে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি ওই পজিটিভ চার্জের এখানে আসো, এখান থেকে এখানে কিন্তু বের হচ্ছেই। ওকে, তাহলে এই পয়েন্টে আমি যদি এই যে আমার চেঞ্জ ভার্সেস আমার এই ভেক্টর ক্ষেত্রে ডট গুণ করি, তাহলে যা পাবো, আবার নেগেটিভ চার্জের ওখানে যেখানে সব চার্জ বলরেখা শুধু ঢুকছে, সেখানে আমি যা পাবো, অন্যান্য জায়গায় কি একই জিনিস পাবো তা না, তিনটা ক্ষেত্রে কিন্তু তিন রকম পাবো। যেখান থেকে সোর্স হিসাবে সব কিছু বের হচ্ছে, সেটা পাবো আমি পজিটিভ হিসাবে। ঠিক আছে, যেখান থেকে সব বলরেখা বের হচ্ছে, ওই পয়েন্টে যদি আমি আমার এই ডট গুণটা করতে পারি, তাহলে সেটা পাবো পজিটিভ। এইটাই হচ্ছে আমার এই ডাইভারজেন্স। অন্য জায়গাগুলোই হবে জিরো, অর্থাৎ যা ঢুকছে তাই বেরিয়ে যাচ্ছে। সো ডাইভারজেন্স নাই এখানে। ঠিক আছে, ডাইভারজেন্স শব্দটা থেকেই তুমি কিছুটা আঁচ করে নিতে পারো, এটাকে ব্যাখ্যা করা মুশকিল। আর যদি নেগেটিভের ক্ষেত্রে আসো, তাহলে কিন্তু শুধু ঢুকছেই, ওখান থেকে কিন্তু বেরোচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা তোমার এই ডাইভারজেন্স নেগেটিভ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, যদি ঠিক একইভাবে তুমি যদি মনে করো আমি একটা তরলের ক্ষেত্রে কথা চিন্তা করছি, যেখানে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকমের ঘনত্ব, তাহলে যেখানে ঘনত্ব বাড়তে থাকবে, তরলের ঘনত্ব যে জায়গাটায় বাড়তে থাকবে, সেই জায়গাটা আমার ডাইভারজেন্স হবে নেগেটিভ। যেখানে তরলের ঘনত্ব কমবে, অর্থাৎ এটা একটা বহির্মুখী আচরণ করবে, সেটা হবে পজিটিভ, আর অন্যান্য জায়গাগুলোয় হবে জিরো। এই বলরেখার ক্ষেত্রে, সলিনয়েডের ক্ষেত্রে যেটা হয় যে বলরেখা যা ঢুকে তা বেরিয়ে যায়। এই জন্যই যদি চেঞ্জেসটা না থাকে, কোনো ডাইভার্স না করে,
যা ঢুকছে ওই অংশ ওই পয়েন্ট থেকে তাই বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই পয়েন্টটাকে আমরা বলি সলিনয়েড। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের এই অংশের ভেতরে দেখো এটা সলিনয়েড কি, আমরা যে ক্ষেত্রে চিন্তা করছি সেই ক্ষেত্রে বলছে যে এটা পি এর মান কত হলে আমাদের ডাইভারজেন্স ইনটু আমাদের অপারেটর ডট এই ক্ষেত্রটার ডট গুণনটা এটা আরটা সলিনয়েড হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রটা আমি চাচ্ছি যেই ক্ষেত্রের ভিতরে আমার এরকম কোনো সোর্স নাই, আমার ওই রকম কোনো সিঙ্ক নাই, কি হবে, যা উৎপন্ন হচ্ছে আসলে তাই বের হয়ে যাচ্ছে, এখানে যা ঢুকছে তাই বেরিয়ে যাচ্ছে, এইরকম একটা ক্ষেত্রের কথা আমরা চিন্তা করছি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমার এই অপারেটর এবং এই ভেক্টর এই ক্ষেত্র এই দুটো ডট গুণন 0 হবে। ঠিক আছে, তাহলে এই ডট গুণনটা করলাম, আমি 0 পেলাম, সেখান থেকে পি এর মান পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আসো তৃতীয়টায়, যে বলছে যে এটি একটি অঘূর্ণনশীল ভেক্টর। তোমাদেরকে একটু আগেই আমি বললাম যে একটা কণা যদি ঘুরতে থাকে তাহলে তার কৌণিক বেগের দিকটা হচ্ছে ওইটার তলের সাথে লম্ব বরাবর যে দিকটা সেই দিক। এখন এই লম্ব বরাবর দিকটা আমরা কি করে পেয়েছি, আসলে আমরা পাচ্ছি অবস্থান ভেক্টর এবং তার কৌণিক ভেক্টরের ক্রস গুণন থেকে আমরা সাধারণত ইয়েটা পাই, আচ্ছা রৈখিক ভেক্টরটা পাই। ঠিক একইভাবে এখান থেকে আমরা কিন্তু এই যে কৌণিক যদি বেগ না থাকে তাহলে এই দুইটার ক্রস প্রোডাক্টের যে থার্ড ভেক্টরটা উৎপন্ন হবে এই থার্ড ভেক্টরটা আলটিমেটলি 0 হয়ে যাবে। যদি 0 হয়ে যায় তাহলে আমি বলবো যে এই ক্ষেত্রটার ভিতরে যে ইকুয়েশনটা আছে সে আসলে অঘূর্ণনশীল ভেক্টরের এটা একটা ক্ষেত্র, এই ভেক্টর ক্ষেত্রের ভিতরে কোনো কিছু ঘূর্ণনশীল নাই। হয়তো কথাটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমরা এটা নিয়ে আবারও হয়তো আলোচনা করতে পারবো যখন আমরা ঘূর্ণন বেগ বা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তখন আরেকটু সহজ হয়ে যাবে। তো এখন শুধুমাত্র এইটুকু বুঝো, যেহেতু থার্ড ভেক্টরটা 0 হয়ে যাওয়ার অর্থ হচ্ছে দুইটা ক্রস প্রোডাক্ট 0 মানে কি, হয় দুটো একই সাথে আছে অথবা এদের ভিতরে কোনো ঘূর্ণন প্রবণতা এ থেকে বি এর দিকে যাওয়ার কোনো প্রবণতা নাই। তাহলে এই দুটো আমার চেঞ্জ ভেক্টর ইনটু এই ভেক্টরের ক্ষেত্র ক্রস প্রোডাক্ট, এটা যদি 0 আসে তাহলে আমরা এটাকে বলি কার্ল 0। ঠিক আছে, কার্ল পজিটিভ আসতে পারে, কার্ল নেগেটিভ আসতে পারে, তখন কি তাদের ভিতরে ঘূর্ণন প্রবণতা আছে। ওকে, তো এই পর্যন্তই থাক। ভেক্টরের এই ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট এই জিনিসগুলোর খুব গভীর আমরা যেতে পারলাম না, তবে অঙ্ক করার জন্য এইটুকু আপাতত চলবে। আর যারা পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট নিয়ে আরও চিন্তিত হবে বা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে চাইবে তাদের জন্য হয়তো আর একটু গভীরে আমাদের যাওয়া লাগতে পারে। তবে এই ক্লাসে আমি এই পর্যন্ত যা গেলাম আমার মনে হয় এইটুকু করলে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য এটা অনেকটা উপকারী হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।